সংবিধান আজকে লজ্জায় মুখ লুকোচ্ছে। এটা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকদের জন্যই খুব ভয়ের একটা পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি। সুপরিকল্পিতভাবে বাংলার বিভিন্ন বুথ ধরে ধরে এই ম্যাপিংটা করেছে বিজেপি নিজে বুথে বসে বসে। এই ম্যাপিংটা নির্বাচন কমিশনের নেই। তাকে একদিন মা বলতো, যেভাবে তাকে আজকে আক্রমণ করেছেন উনি বিধানসভার ভিতরে বাইরে সর্বত্র। এই পাপের ফল ওনাকে পেতে হবে। 3 মাস জেল খাটা একজন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রত্যেকের লজ্জা ভারতবর্ষের যে 3 মাস গণহত্যার আসামি একজন, তিনি আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে রাখতে হবে, কারণ তিনি না থাকলে বাংলা বিপন্ন হবে, বাঙালি বিপন্ন হবে। পাখির চোখ বিধানসভা নির্বাচন, আর এই 26-এর নির্বাচনে ভোটের অঙ্ক, গোষ্ঠীদ্বন্দ্ব, উন্নয়ন নাকি এসআইআর, কোনটা সব থেকে বেশি প্রভাব বিস্তার করবে, আজ সেই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি ঈশা, আপনারা দেখছেন সময় 365 এবং এই মুহূর্তে আমি রয়েছি আসন্ন বিধানসভা নির্বাচনের হাই ভোল্টেজ কেন্দ্র মেদিনীপুরে, এবং আমার সঙ্গে রয়েছেন এখানে তৃণমূল মনোনীত প্রার্থী সুজয় হাজরা। নমস্কার দাদা, সময় 365 পর্দায় স্বাগত। আচ্ছা দাদা, প্রথমেই বলবো যে দল ফের তোমার উপর ভরসা দেখালো, কতটা আনন্দিত? না দেখুন, বিষয় হচ্ছে যে আনন্দের বিষয় নেই। আমি যেহেতু জেলার সভাপতি, আমার জেলার যতগুলো এখানে বিধানসভা আছে প্রত্যেকটা বিধানসভায় জেতানোর দায়িত্ব আমার। দল প্রার্থী করেছে, দলের সেই সম্মান রাখার দায়িত্ব আমার। নিজের বিধানসভার সম্মানের দায়িত্ব আমাকে নিতে হবে, পাশাপাশি আমার জেলায় যতগুলো বিধানসভা আছে সেগুলোকেও দায়িত্ব সহকারে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে না তুলে দিলে, যেভাবে পরিকল্পিতভাবে আজকে দেখতে পাচ্ছেন যে অ্যাজিটেশনগুলো ঘটছে, এগুলো তো হওয়ার বাস্তবসম্মত কারণ আছে। আজকে যদি আপনার পরিবারে ম্যাপিং কেস দেখা যাচ্ছে যে যেখানে তার ওয়াইফের, তার ছেলের, তার বৌমার নাম থাকছে, অথচ যে বাড়ির হেড কর্তা, যাকে রেখে ম্যাপিং করা হলো, তার নামটা কেটে দেওয়া হচ্ছে। পরিবারে 3 জনে আছে, 2জনের নেই। মানে এই যে সুপরিকল্পিতভাবে বাংলার বিভিন্ন বুথ ধরে ধরে এই ম্যাপিংটা করেছে বিজেপি নিজে বুথে বসে বসে। এই ম্যাপিংটা নির্বাচন কমিশনের নেই, কারণ কি এই ম্যাপিং করার মতো নির্বাচন কমিশনের যে ধরনের এক্সপার্ট দরকার, সেই এক্সপার্ট নির্বাচন কমিশনের নেই। এটা করা হচ্ছে বিজেপি পার্টি অফিস থেকে পাঠানো লিস্ট ধরে ধরে, যেটা গণতন্ত্রের জন্য খুব ভয়ঙ্কর। সংবিধান আজকে লজ্জায় মুখ লুকোচ্ছে। এটা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকদের জন্যই খুব ভয়ের একটা পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি। এরকম একটা পরিস্থিতিতে মানুষের জন্য যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করেছেন, তাহলে আমরা এরপরেও ভীষণভাবে আমরা আশাবাদী যে আমাদের এই জেলার প্রত্যেকটি বিধানসভা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমরা তুলে দিতে পারবো। আচ্ছা, উপনির্বাচনের পর 1.5 বছর মতো সময় পেয়েছো, কি কি কাজ হয়েছে এবং কতটা কি কাজ এখনো বাকি আছে বলে মনে হচ্ছে? এবং 1.5 বছর তো খুব অল্প সময়। 1.5 বছরও ভুল, 15 মাস। এই 15 মাসে 70 কোটি টাকার আমি কাজ করেছি আমার বিধানসভায়, মানে যেটা একটা আনএক্সপেক্টেড বিষয়। মানে কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি, যে আমি তো নিজেও কোনোদিন ভাবিনি যে 15 মাসে 70 কোটি টাকার কাজ করতে পারবো। এবং এই কাজটা তো আর আমি করিনি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেছি, আবেদন করেছি। তিনি বুঝেছেন, ভালোবাসেন, তিনি কিন্তু দুহাত তুলে আশীর্বাদ করেছেন, যখন যেটা চেয়েছে দিয়েছেন। ফলে আমার যে 3টে এলাকা, মেদিনীপুর সদর ব্লক, শালবনী ব্লকের 5টা অঞ্চল এবং আমার মেদিনীপুর টাউন, এন্টায়ার মেদিনীপুর মিউনিসিপ্যালিটি 25টা ওয়ার্ড, সব মিলিয়ে রোডস, লাইট, ড্রিঙ্কিং ওয়াটার, ইরিগেশন, নদী ভাঙন, অপরদিকে আমাদের অনেকগুলো কমিউনিটি হল, অনেকগুলো কালচারাল সেন্টার, অনেকগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, প্রচুর ক্লাবকে সহযোগিতা, মেদিনীপুরের যেগুলো প্রায় 100 বছরের ঐতিহ্যবাহী ক্লাব, তাদেরকে স্পোর্টস ম্যাটেরিয়াল, জিম, আমাদের মেদিনীপুরে স্পোর্টসম্যান রিক্রিয়েশন ক্লাব আছে, তাদের টিটি বোর্ড, ডিফারেন্ট যেগুলো আমাদের ইভেন্টগুলো আছে স্পোর্টসে, বিভিন্ন ক্লাবকে সহযোগিতা, সব মিলিয়ে আমি এটুকু বলতে পারি যে আপনি মেদিনীপুর শহরে ঘুরলে, মানুষের কাছে গেলে, যে ব্যক্তি সুজয় কিরকম, ব্যক্তি সুজয় বিধায়ক, জেলা সভাপতি, তার ল্যাজটা মোটা হয়েছে কিনা, না 50 বছরে তার যে জীবনযাপন ছিল, প্রথম দিন যা ছিল এখনো তাই আছে কিনা, মানুষের সঙ্গে ঘুরলে, মানুষের কাছে জিজ্ঞেস করলে সেটা বুঝতে পারবে। তো চেষ্টা করেছি 15 মাসে যেটা কাজ করা যায়। বেশ কিছু সমস্যা রয়ে গেছে, নদী ভাঙনের কাজটা শুরু করা গেছে,
কিন্তু এটাকে একদম সমাপ্ত করতে গেলে আরো কিছু ফান্ডিং এর প্রয়োজন আছে। আমাদের মেদিনীপুর শহরে যানজট একটা খুব বড় সমস্যা। মানুষ চায় যানজট মুক্ত শহর। লাইন ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটু পলিসি তৈরি করার বিষয় আছে। তো আমি আশাবাদী যে মেদিনীপুর শহরের বিউটিফিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর হেল্প করেছেন। কিছুটা প্ল্যানিং এর অভাব আছে। মিউনিসিপ্যালিটি যারা পরিচালনা করেন তাদের কিছু প্ল্যানিং এর অভাবের জন্য আমরুদ সহ অন্যান্য প্রকল্পগুলোকে সঠিকভাবে বাস্তবায়িত করা যাচ্ছে না। ফলে মানুষ যে ধরনের সার্ভিস আশা করে কোথাও গিয়ে একটু তাদের সমস্যা হচ্ছে। বাট আমি নিশ্চিত যে মুখ্যমন্ত্রী যেভাবে সহযোগিতা করেন, আমাদের মিউনিসিপ্যালিটি, আমাদের এমকেডিএ, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল পোর্শন সবাইকে নিয়ে নেক্সট টাইম যেগুলো আমাদের রয়ে যাচ্ছে সেগুলো আমরা করে উঠবো। জনগণ তো তোমাদের কাছে গণদেবতা, সেই গণদেবতার কাছে কি আবদার থাকছে বা কি দাবি থাকছে এবং তারা কতটা সাথ দেবে বলে মনে হচ্ছে? দেখুন, আপনি মেদিনীপুর শহরে ঘুরে জিজ্ঞেস করবেন যে আমাদের সাথে তারা কত আছে। আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের এই জেলাতে আমরা 15-15 করবো, সেই দিকেই আমরা এগোচ্ছি। ইভেন আপনারা খড়গপুর গেলেও বুঝতে পারবেন, খড়গপুরে দিলীপ ঘোষ বেঁচে আছে শুধু টিভির পর্দাতে, মানে ওই চারটি চটুল কথা, উগ্র হিংসাত্মকমূলক কথাবার্তা বলে। কারণ দেখুন, যারা জনপ্রতিনিধি হয় মানুষ তাদের কাছে একটা শৃঙ্খলাবদ্ধ কথাবার্তা, তাদের কাছ থেকে সেই ধরনের এক্সপেকটেশনটা মানুষের থাকে, যার মাধ্যম দিয়ে একটা সোসাইটি ডেভেলপ করতে পারে। তো ওনারা বেঁচে আছেন কিন্তু এই উগ্রতা দিয়ে, আতঙ্ক তৈরি করার চেষ্টা করে, যে আতঙ্কটা গত 5 মাস ধরে এসআইআর এর নাম করে নির্যাতন কমিশন চালাচ্ছে। কারণ আমি নির্বাচন কমিশন বলি না, কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা আমরা এতদিন দেখতাম, তারা ভারতবর্ষের মানুষের নাগরিক সুরক্ষার অন্যতম ভোটাধিকার সত্ত্বটাকে তারা সুরক্ষিত রাখত। কিন্তু এখানে আমরা দেখছি যে ইসিআই বর্তমানে যারা দায়িত্বে আছেন, যেভাবে বাংলার মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য তাদের নাম কেটে একদম ভোট চুরি করার যত রকমের পরিকল্পিত কাজ করা যায় তারা করছে। আমরা সবকিছু প্রতিরোধ করব এবং এই নির্বাচনে আবার মাননীয় মুখ্যমন্ত্রী শক্তিশালী করবো। আচ্ছা, ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই হাই ভোল্টেজ কেন্দ্র থেকে বিরোধী দলনেতা লড়ছেন, সেক্ষেত্রে এই দুই কেন্দ্রের ফল কি হতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, ঘরের লোক তো চলে এসেছে। শুভেন্দুবাবুর সবচেয়ে ঘনিষ্ঠ যিনি ভোটটা করাতেন নন্দীগ্রামে, পবিত্রবাবু, পবিত্রবাবু তৃণমূল কংগ্রেসের এবারে প্রার্থী হয়েছেন। ভবানীপুর ছেড়ে দেন, ওটা কিছু নয়, জাস্ট ওনার মাথায় এসব খেলেছে যে প্রচারে আলোকে থাকতে হবে। তো প্রচারে আলোয় থাকার জন্য ভবানীপুরে প্রার্থী হয়েছে, 50,000 ভোটে হারবে। এবারে নন্দীগ্রাম জেতা ওনার পক্ষে খুব অসম্ভব, কারণ নন্দীগ্রামের মানুষ যে ওনার কাছে আশা করেছিলেন সেই আশা মানুষের পূরণ করতে উনি ব্যর্থ। যেটুকু উনি ডেভেলপমেন্ট করতে পেরেছিলেন নন্দীগ্রামে, সেটা কিন্তু জেনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি যখন উনি ছিলেন সেই সময়তে যা ডেভেলপমেন্ট করতে পেরেছিলেন। বাকি এই যে 5 বছর উনি কাটালেন শুধু কুৎসা, মিথ্যাচার, যাকে একদিন মা বলতো, যেভাবে তাকে আজকে আক্রমণ করেছেন উনি বিধানসভার ভিতরে বাইরে সর্বত্র, এই পাপের ফল ওনাকে পেতে হবে। এবং সেটা এই নন্দীগ্রামেও হারবেন উনি, ভবানীপুরে হারের মধ্য দিয়েই সেই পাপটা ওনার পূর্ণতা পাবে। আপনি বললেন ভবানীপুরে 50,000 ভোটে তৃণমূল জিতবে, কিন্তু বিজেপি অলরেডি ভবানীপুরে বলছে যে ভবানীপুরে জিতবে যে মুখ্যমন্ত্রী হবে সে। এই নিয়ে কি বলবেন? ঠিকই তো বলেছে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে আবার মুখ্যমন্ত্রী হবে, এর মধ্যে খারাপ কি আছে? উনি তো জানেন ভালো করে। 2021-এর ইসবার 200 পারের আওয়াজ ছিল, তারপরে ইনি দেখলাম 177-এর আওয়াজ দিচ্ছেন। ওনার আবার যিনি বস আজকে এসেছিলেন, 3 মাস জেল খাটা একজন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রত্যেকের লজ্জা ভারতবর্ষের যে 3 মাস গণহত্যার আসামি একজন, তিনি আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। এসব লজ্জা লোকবার মানুষের জায়গা নেই। তো আহ এবারে তিনি আবার সাতটা কমিয়ে দিয়েছেন, বলছে আমরা 170। বাস্তবে ওটা 70-এর নিচে নেমে যাবে বলেই উনি 170টা টানছেন এবং মিলিয়ে নেবেন। 4 মে যখন রেজাল্ট বেরোবে, বাংলাতে ওরা 50-এর নিচে নেমে যাবে। দাদা, অনেক জায়গাতেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল সামনে আসছে, সেখানে দাঁড়িয়ে আজকে অভিষেক ব্যানার্জি শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে একদম বললেন যে যারা সাপকে দল থেকে তাড়াবে তাদেরকে পুরস্কৃত করা হবে। ইনি কি বলবেন? ঠিকই কথা বলেছেন। আপনি দলের জার্সিটা গায়ে নিয়ে ঘুরবেন, আবার দলের পিছনে ছুরি মারার চেষ্টা করবেন। বিভীষণের গল্প তো আমরা এখন নয়, রামায়ণের যুগ থেকে পাচ্ছি, ইতিহাস আমাদের তাই বলছে।
সব জায়গাতেই ডিভিশন থাকে। একটা পরিবারে ৫ জনের যেখানে মতের পার্থক্য থাকে, মতানৈক্য থাকে, সেখানে এত বড় একটা তৃণমূল পরিবারে মতের পার্থক্য, মতানৈক্য থাকবে। আর আমি সবার কাছে অনুরোধ করব, আজকে বাংলাকে বাঁচাতে হবে, বাঙালিকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে। যার যা মনে আছে সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে মুখ্যমন্ত্রীকে রাখতে হবে, কারণ তিনি না থাকলে বাংলা বিপন্ন হবে, বাঙালি বিপন্ন হবে। বাংলার সমাজ ব্যবস্থা, সংস্কৃতি, ঐতিহ্য, সভ্যতা, ইতিহাস ধ্বংস হয়ে যাবে। বাংলার মাটিতে উত্তর ভারতীয় কালচার, হিন্দি বলয়ের কালচার, যেটা বাংলার ঐতিহ্যের বিপরীতমুখী, যেটা বাংলার সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবার কাছে অনুরোধ করবো যে চলুন আমাদের নেত্রীর মুখটা ভাবুন, তার পরিশ্রমের কথা ভাবুন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের যে ইতিহাস তিনি নতুন করে তৈরি করছেন, যেভাবে এসআইআর পর্বে একদম মাইক্রো লেভেলে নেমে ১,২০,০০০ কর্মীদেরকে একসাথে ভিসিতে জয়েন করিয়ে তিনি যেভাবে এসআইআর গাইড করেছেন, তার হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। তার জন্য ঐক্যবদ্ধভাবে দলের পাশে থাকতে হবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, আপনার বিধানসভা কেন্দ্রে কত মার্জিনে জেতার আশা রয়েছে এবং সার্বিক জেলার ফলটা কি হতে পারে? আমার বিধানসভাতে ১১,৫০০ আন্ডার অ্যাডজুডিকেশন, ২,০০০ ডিলিট। প্রত্যেকটা প্রশাসনের লোকেরা আতঙ্কিত হয়ে আছে। এত লুকোচুরি আমরা আন্ডার অ্যাডজুডিকেশন, তো তোমরা ভাই লিস্টটা বের করো, লিস্টটা বের করে বলো যে আহ, কারা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হলো, কাদের ডিলিশন হলো। কেউ জানতে পারছে না। সাধারণ মানুষকে যদি বলি আপনি ইসিআই এর ওয়েবসাইটটা চেক করুন, করে ডাউনলোড করে আপনার বের করুন, সম্ভব? এই যে লুকোচুরি খেলা, প্রশাসনে যার কাছে গিয়ে বলি স্যার কি আছে, সবাই ভীত সন্ত্রস্ত। বললাম স্যার যে ডিলিশন, সেই ডিলিশনে ধরুন, এন্ট্রি করুন, অ্যাপিল যে করলো ২,০৬০ জন, অ্যাপিলের কি হলো? বলছেন আমার এন্ট্রি করার লোক নেই। অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এত ভয় ভীতি ধরে গেছে, কেউ ভাবছেন যে আমি যদি এন্ট্রি করি, আমি যদি নামগুলো তোলার চেষ্টা করি, সঙ্গে সঙ্গে আমার ইনফরমেশন পৌঁছে যাবে, আমাকে সরিয়ে দেওয়া হবে। এই যে একটা ভয়ানক, ভয়াবহ একটা পরিস্থিতি, বকলমে রাষ্ট্রপতি শাসনই জারি করে দেওয়ার মতো। মুখ্যমন্ত্রী আছেন, মুখ্য সচিব নেই, স্বরাষ্ট্র সচিব নেই, এন্টায়ার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নেই, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নেই, ডিএমরা নেই, এসপিরা নেই, এসডিওরা নেই, বিডিও নেই। আমার এখানে লাস্ট 15-17 ডেজের মধ্যে 3 জন বিডিও চেঞ্জ করে দেওয়া হয়েছে, 3 জন আইসি চেঞ্জ করে দেওয়া হয়েছে। ভীত সন্ত্রস্ত, মানুষের উপরে বিশ্বাস নেই। আমি স্ট্যাটিস্টিশিয়ান নয়, ম্যানেজমেন্টের ছাত্র। তবু আমি বলবো যে আমি এভাবে বলতে পারবো না কি যে আমি কত মার্জিনে জিতবো। মানুষের উপরে আছে, আস্থা আছে, বিশ্বাস আছে। প্রায় ৮,০০০-৯,০০০ লোকের নাম বাদ যাচ্ছে এবং এই ভোটারগুলো 100% আমাদেরই। আমার সঙ্গে একটি ছেলে সবসময় থাকে, সোমনাথ দাস। একটি বুথে ৩ জনের নাম বাদ গেছে। এই সোমনাথ দাস তার দুবাই। এটাকে কি বলবো? যে এই লিস্ট কোথা থেকে হলো, কিভাবে হলো? তার পাসপোর্ট আছে, তার অ্যাডমিট কার্ড আছে, তাহলে হয় কি করে? বোঝাই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিত চক্রান্ত। বেছে বেছে তৃণমূল কংগ্রেসদের কারা কারা ভোট দেয় 100%, সেটা জেনে সেই লিস্টটাকে এখান থেকে তোলা হয়েছে। সেভাবে ৮,০০০ লোককে আজকে ডিলিশনের খাতায় রাখা হলো। ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে, বাট সবাই জানেন যে ট্রাইব্যুনালে আফটার রেজাল্টটা কি আছে। আমি আবার বলছি যে একজন মানুষ যে 40 বার ভোট দিল, 72 বছর বয়স, দুদিন আগে প্রোগ্রাম করতেন, চোখে জল ফেলছিল যে বাবা আমার নামটা তুলে দাও, আমাকে যদি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়। এটা আমাদের সবার জন্য লজ্জা। আমি আজকে আমার ভোটাধিকার আছে মানে আমি আহ, ঘুরছি, কিন্তু জেনে রাখবেন যেটা ভারতবর্ষের যত নাগরিক আছে সবকিছু তো ভারতবর্ষের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা কাকে সামনে রেখে হয়? সংবিধানকে সামনে রেখে। সেই সংবিধান আজকে যেভাবে ভুলুণ্ঠিত, সেই সংবিধান আজকে যেভাবে অত্যাচারিত, এর থেকে সবাইকে রেহাই পেতে হবে। আসতে হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে হবে, কারণ উনি পারেন দিল্লিতে গিয়ে শাসকের চোখে চোখ রেখে লড়াইটা করতে। তো জিতটা নিশ্চিত। সংখ্যাটা, পরিসংখ্যানটা আমি বলতে পারবো না, কারণ এই যে নাম বাদ যাওয়া, এই যে মানুষের উপরে অত্যাচার করা 5 মাস ধরে, মানুষ রিভল্ট করে যেতে পারে। আবার এত সংখ্যক মানুষের নাম বাদ গেছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। সব মিলিয়ে পরিসংখ্যানটা আমি বলতে পারবো না। জিতবো এটুকু আমি বলতে পারি। সেটা মানুষই শেষ কথা বলে গণতন্ত্রে। মানুষের উপর আমাদের আস্থা, বিশ্বাস আছে। মানুষের উপরে আমরা ছেড়ে দিয়েছি সবকিছু। আপনাদের জেলার সার্বিক ফলটা কি হবে? জেলাতে আউট অফ 15, 15, 15, 15-র মধ্যে 15ই আমরা পাবো। অসংখ্য ধন্যবাদ। এখানে কোনো প্রশ্নই নেই। আমরা এবারে খড়গপুরও জিতছি, দিলীপ ঘোষ আসছে। ও যে হারবে আহ কয়েকদিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন সেটা।
আপনারা এতক্ষণ শুনলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার কথা। তার কথায় কিন্তু এসআইআর এর নামে যতই চক্রান্ত করা হোক না কেন, মেদিনীপুরের 15টা কেন্দ্রেই কিন্তু ফের ঘাসফুলি ফুটবে। এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় অনুপমের সঙ্গে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 মেদিনীপুর।